আজকে যে বিষয় সেটা হচ্ছে মুক্তিবেগ বা এস্কেপ ভেলোসিটি। এই বিষয়টা জানতে গেলে এই ছবিটার দিকে একবার দেখো। এটা কি না, এটা হচ্ছে পৃথিবী, আর্থ। এইটা হচ্ছে পৃথিবীর সারফেস, মানে ভূপৃষ্ঠ যেটাকে বলে। এই ভূপৃষ্ঠের উপর আমরা বাস করি। তা পৃথিবী কী করছে না, পৃথিবী রোটেশন হচ্ছে, মানে ঘুরছে পৃথিবী। আমরা কোথায় বাস করছি? ঘর বাড়ি গাছপালা সব কোথায় আছে? এই ওপর ফেসটাই। তাহলে এই সারফেসটায় আছি। তাহলে পৃথিবীর সঙ্গে আমরা তো ঘুরছি একই গতিবেগে। আমরা কি ছিটকে পড়ে যাচ্ছি? পড়ে যাচ্ছি না। পৃথিবী কী করছে? প্রত্যেকটা বস্তুকে তার সেন্টারের দিকে, মানে কেন্দ্রের দিকে টেনে আছে। এই আকর্ষণ বলটাই হচ্ছে অভিকর্ষ বল। পৃথিবী সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে টানে, সেই আকর্ষণ বলটা, টোটাল আকর্ষণ বল, সেইটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের জন্য আমরা ছিটকে পড়ে যাচ্ছি না পৃথিবী ঘোরা সত্ত্বেও। আবার অভিকর্ষ বলের জন্য কিন্তু বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গেই ঘুরপাক খাচ্ছে। এই যে অভিকর্ষ বল, মানে পৃথিবীর এই টানটা, এটা কি অসীম পর্যন্ত আছে? দেখা গেছে যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি, মানে অভিকর্ষ বলটা, এই আকর্ষণ বলটা সবচেয়ে বেশি কোথায় না, পৃথিবীর পৃষ্ঠে, মানে আমরা যেখানে বাস করছি এখানে আকর্ষণ বল সবচেয়ে বেশি। যত উপর দিকে উঠবো আকর্ষণ বলটা কমে 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 একসময় কী হবে? থাকবেই না। তাহলে একটা সময় দেখা যাবে যে আকর্ষণ বলটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে আকর্ষণ করার জন্য মনে করে এই বস্তুটাকে যদি উপরের দিকে ছুঁড়ে দিই, পৃথিবীর টেনে আছে, টানের জন্য এ আবার নিচের দিকে পড়ে। পৃথিবীর টানটা যত উপরে উঠতে থাকবে তত কী হবে? পৃথিবীর আকর্ষণ বলটা কমতে থাকবে, কমে কমে একসময় জিরো হয়ে যাবে। সেই জায়গায় যদি বস্তুটাকে আমি ছুঁড়ে দিই, তাহলে সে আর পড়বে কি নিচের দিকে? সে বুঝবে কী করে এটা নিচের দিক? তাহলে সেই বস্তুটা সেখানে স্টে হয়ে গেল। এখান থেকে আসছে মুক্তিবেগের বিষয়টা। যদি একটা বস্তুকে মনে করো উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে কী হয়? বস্তুটা কিছুক্ষণ পর হাতে এসে পড়ে। আরও যদি বেশি গতিবেগে ছুড়ি তাহলে বস্তুটা অনেক বেশি উচ্চতায় উঠে যায় এবং অনেকটা পর সময় এসে আমার হাতে এসে পৌঁছায়। আরও যদি বেশি গতিবেগে ছোঁড়া হয় তাহলে বস্তুটা অনেক বেশি উচ্চতায় উঠে, ফলে অনেকটা বেশি সময় পর আমার হাতে এসে পৌঁছায়। বিজ্ঞানীদের মধ্যে একটা ধারণা জন্মালো যে তাই তো পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্র, মানে পৃথিবী কতটা স্থান জুড়ে আকর্ষণ করে, তার বাইরে যদি কোনো একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া যায় তাহলে সেই বস্তুটা কি পৃথিবী ফিরে আসবে? ফিরে আসবে না তো। তা সেই গতিবেগটা হচ্ছে মুক্তিবেগ। যে ন্যূনতম গতিবেগে পৃথিবী পৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ বা অন্য কোনো উপগ্রহের পৃষ্ঠ থেকে যে ন্যূনতম গতিবেগে কোনো বস্তুকে ঊর্ধ্বমুখে উৎক্ষেপ করলে বস্তুটা পৃথিবী পৃষ্ঠ বা সেই গ্রহ বা উপগ্রহের অভিকর্ষ ক্ষেত্রের সম্পূর্ণ বাইরে চলে যেতে পারে, সেই ন্যূনতম গতিবেগটাকে বলা হচ্ছে এস্কেপ ভেলোসিটি। তাহলে যে ন্যূনতম গতিবেগে কোনো বস্তুকে ঊর্ধ্বমুখে উৎক্ষেপ করলে বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না, সেটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। পৃথিবী থেকে মুক্ত করে দেওয়া হলো। সেই নিয়ে আজকের আলোচনা এস্কেপ ভেলোসিটি। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কতগুলো জিনিস আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুক্তিবেগের রাশিমালা 1 নম্বর। 2 নম্বর যেটা, চাঁদে বায়ুমণ্ডল নেই কেন। 2 নম্বর, একটা বস্তু যদি অসীম দূরত্ব থেকে এসে পৃথিবীতে আঘাত করে তাহলে ওই বস্তুটার গতিবেগটা কত হবে। এই টোটাল বিষয় নিয়ে আজকের একটা শর্ট ভিডিও, ওয়ান শট ভিডিও এস্কেপ ভেলোসিটি মুক্তিবেগের বিষয়ে। দেখা যাক। দেখো, তাহলে মুক্তিবেগ জিনিসটা তোমরা বুঝতে পারলে যে একটা বস্তুকে যদি উপর দিকে ছুঁড়ে দেওয়া হয় তাহলে কী হবে না, বস্তুটা উপরে উঠে যত গতিবেগে ছুঁড়বো তত হাইটে উঠবে। তাহলে বিজ্ঞানীদের মধ্যে একটা ধারণা জন্মালো এই বস্তুটাকে কি এমন কোনো গতিবেগে ছোঁড়া যাবে না, পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। দিস ভেলোসিটি দ্যাট ইউ কল এস্কেপ ভেলোসিটি, দিস ইজ মুক্তিবেগ। সেই বিষয়টায় আসছি। এটা মনে করো পৃথিবী, এটা পৃথিবীর কি সেন্টার, একটা গোলক, তার সমস্ত ভরটা কোথায় আছে না কেন্দ্রে আছে, এই হিসাবে দেখা হয়। তাহলে পৃথিবীর টোটাল ভরটা কোথায় আছে? কেন্দ্রে। পৃথিবীর টোটাল ভরটাকে আমরা কী ধরেছি? ক্যাপিটাল এম। এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, রেডিয়াস অফ আর্থ, ওই জন্য ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করেছি। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই অংশ হচ্ছে ভূপৃষ্ঠ, মানে কোনটা? এ হচ্ছে ভূপৃষ্ঠ, ও হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এ হচ্ছে ভূপৃষ্ঠ। বিটা কি না, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে একটা হাইটে একটা বস্তু রেখেছি, সেই বস্তুটা কোথায় আছে? এম ভরে একটা বস্তু রেখেছি, ছোট্ট একটা বস্তু যার ভর হচ্ছে এম। কোথা থেকে রেখেছি? পৃথিবীর কেন্দ্র থেকে। কোথায় না, ও বি দূরত্বে। এই ও বি দূরত্বটাকে আমি ধরেছি ছোটো হাতের আর। তাহলে ছোটো হাতের আর এটা সমান কত? পৃথিবীর ব্যাসার্ধ মানে ক্যাপিটাল আর প্লাস এ বি, সেটাই করা আছে। দেখো ছোটো হাতের আর সমান কত না, ও এ প্লাস এ বি। ও এ মানে কি না, ও এ মানে পৃথিবীর ব্যাসার্ধ, আর অফ রেডিয়াস। তাহলে সেই ব্যাসার্ধটা আমরা জানি ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করাই। তাহলে আর সমান কত না, ছোটো হাতের আর। এই ছোটো হাতের আর মানে কি পুরোটা, এই ও বি এটা হচ্ছে ছোটো হাতের আর। তাহলে আর সমান কত? ক্যাপিটাল আর প্লাস এ বি। ওকে, এখন একটা জিনিস দেখো যে এখানে যে বস্তুটাকে রাখা হয়েছে, ঠিক আছে, তাহলে এই বস্তুটার মধ্যে এই বস্তুটা মানে এম ভরে বস্তুটা পৃথিবী থেকে কতটা হাইটে রাখা হয়েছে? একটা সার্টেন হাইটে আর দূরত্বে রাখা হয়েছে। এই যে টোটাল দূরত্বটাকে আমি কত ধরেছি? ছোটো হাতের আর।
তাহলে ছোটো হাতের আর মানে কি ও বি, এই দূরত্বে যদি একটা এম ভরের বস্তু রাখা হয় তাহলে এই এম ভরের বস্তু এবং পৃথিবী দুটোর মধ্যে কী হবে, একটা মহাকর্ষ বল কাজ করবে। কারণ মহাকর্ষ সূত্রটা এটাই বলছে এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু পরস্পরকে ওদের সংযোজী রেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক এবং ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই বস্তু এবং পৃথিবী এদের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করবে সেটাকে যদি এফ ধরি, এফ সমান কত GMM/r², নিউটনের মহাকর্ষ ল, গ্র্যাভিটেশনাল ল থেকে আমরা যেটা পেয়েছি, এর আগে আমি করে দিয়েছি অলরেডি। তাহলে এফ সমান কত GMM/r², যেখানে এই জিটা কি না, এই জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল জি, এমটা ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর মাস অফ আর্থ, আর ছোটো হাতের এমটা হচ্ছে মাস অফ বডি, আর আর্থ হচ্ছে রেডিয়াস অফ আর্থ, পৃথিবীর ব্যাসার্ধ, আর এই এমটা পৃথিবী এবং বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল। আবার নিউটনের দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল অফ নিউটন মোশন থেকে আমরা একটা জানি যে এফ সমান কত m/g, মানে কি কোনো বস্তুর ওজন। আমার মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ আছে সেটা হচ্ছে আমার ভর, মানে আমার মধ্যে যতগুলো, এই পেনটার কোথায় যদি ধরি, এই কলমটার মধ্যে যতগুলো প্লাস্টিক পরমাণু আছে সেটাই হচ্ছে এর ভর। আবার এই পেনটাকে পৃথিবী যে বল দিয়ে টানছে সেটা হচ্ছে এর ওয়েট বা ওজন। তাহলে ওজন কি অ্যাট্রাকটিভ ফোর্স অফ আর্থ ইন সেন্টার অফ গ্র্যাভিটি। পৃথিবী কোনো বস্তুকে কত বলে টানছে, আমার মধ্যে মোট যতগুলো কোষ আছে, কোষ কী দিয়ে গঠিত, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অর্গানিক, ইনঅর্গানিক, অর্থাৎ আমার দেহের মধ্যে মোট যে পরিমাণ জড়পদার্থ আছে সেই জড়পদার্থের পরিমাণ হচ্ছে আমার ভর। পৃথিবী আমাকে যে বলে টানছে তার সেন্টারের দিকে, কারণ পৃথিবী ঘুরছে, আমিও ঘুরছি পৃথিবীর সঙ্গে, আমি ছিটকে পড়ে যাচ্ছি না, কারণ পৃথিবী আমাকে টেনে আছে। পৃথিবী আমাকে যে বলে টেনে আছে, দিস ইজ মাই ওয়েট, এটা হচ্ছে আমার ওজন। তাহলে ওজন হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স অফ আর্থ ইন সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ পার্টিকুলার বডি দ্যাট ইউ কল ওয়েট। আসছে এখানে, তাহলে বস্তুর ওজন একটা কি না আকর্ষণ বল, ঠিক আছে। সেই বলটা যদি এফ হয়, এফ সমান কত m/g, ওজন সমান কি না ভর ইন্টু ওই স্থানের অভিকর্ষ ত্বরণ, যেখানে ছোটো হাতে যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে এই দুটো বিষয়কে যদি আমি অ্যাডজাস্ট করে দিই, দেখো এফ সমান mg, আবার এফ সমান GMM/r², এখান থেকে আমি লিখতে পারি mg সমান GMM/r², এখান থেকে লিখতে পারি g সমান GM/r², আবার এখান থেকে g সমান কি পেলাম GM/r², তাহলে GM এর পরিবর্তে আমি কি লিখতে পারি, GM এর পরিবর্তে লিখতে পারি gr²। পুরো বিষয়টা আমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি একবার বোকা ছেলেদের মতো করে। এই হচ্ছে বিষয়টা। তাহলে যেখানে জিএম থাকবে তার পরিবর্তে আমি কী লিখতে পারি, GR²। মাথায় রাখো জিএম, এই ক্যাপিটাল জিটা কি না মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ক্যাপিটাল এমটা কি আর্থ অফ মাস, পৃথিবীর ভর, জিটা কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ, ক্যাপিটাল আরটা কি না ক্যাপিটাল আর হলো রেডিয়াস অফ আর্থ, পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে। ওকে, এখান থেকে দেখো এবার বিষয়টা, আজকে যে বিষয় এসকেপ ভেলোসিটির রাশিমালা, মুক্তিবেগের রাশিমালা, বিষয়টা একটু করে দিচ্ছি খুব সহজ করে। দেখো এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে কোথায় দূরে না আর দূরত্বে, আর মানে কি ও বি, এই ডিস্ট্যান্সটা হচ্ছে আর, এই ডিস্ট্যান্সটা হচ্ছে ছোটো হাতের আর ধরেছি। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে একটা বস্তুকে রাখা হয়েছে, সেই বস্তুটার ভর হচ্ছে এম। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, দেখো পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরে অবস্থিত এম ভরে একটা বস্তুর উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল, একটু আগে আমি করালাম। তাহলে এর উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল এফ সমান কত GMM/r² হয়েছে। তাহলে এখানে বস্তুটাকে রেখেছি, আমাকে কি করতে হবে, এসকেপ ভেলোসিটি মানে মুক্তিবেগ, মুক্তিবেগ পেতে গেলে কী করতে হবে, বস্তুটাকে অসীমে পাঠাতে হবে। টোটাল মৌলিক বল কত আছে, মৌলিক বল হচ্ছে 4টে। এক নম্বর কি না গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল একটা মৌলিক বল। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎচুম্বকীয় বল হচ্ছে একটা মৌলিক বল। আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স একটা মৌলিক বল, আর উইক নিউক্লিয়ার ফোর্স হচ্ছে একটা মৌলিক বল। মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটাকে এই বলগুলোই বিরাজ করছে। এই টোটাল বল যে কোনো জায়গায় যাবে এই বলের মধ্যেই পড়বে থাকে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, দুটো ভরের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, দিস ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত মনে করো আছে বস্তুটা, এদের মধ্যে যে মহাকর্ষ বলটা কাজ করছে সেটা হচ্ছে এটা। তাহলে পৃথিবী এম ভরে বস্তুটা কোন দিকে টানছে, নিচের দিকে। কোন দিকে টানছে, পৃথিবী একে নিচের দিকে টানছে এম ভরে বস্তুটাকে। আমি কি করলাম যে এই এম ভরে বস্তুটাকে আমি আর একটু উপরের দিকে তুলছি। পৃথিবী কোন দিকে টানছে, নিচের দিকে। আমি কোন দিকে সরণ ঘটাচ্ছি, উপরের দিকে সরণ ঘটাচ্ছি। কত ডিআর পরিমাণ সরণ ঘটাচ্ছি। ডিআর মানে কি বলছে, আর এর মানটা দৈর্ঘ্যটা যদি খুব কম হয় তখন ডিআর ধরা হয়, ভর যদি খুব কম হয় তখন কি বলা হয় ডিএম। ডি কথাটা সেখানে ইউজ হয় স্মলেস্ট বোঝাতে। ডিস্ট্যান্স যদি খুব কম হয় সেক্ষেত্রে কী বলবো না ডিআর। ভর যদি কম হয় তখন কি বলবো, ভরটা যদি এম হয় খুব কম ভর সেক্ষেত্রে বলবো ডিএম। যদি মনে কর টাইমটা খুব কম হয়, টাইমকে কী বলা হয় টি, তাহলে সেক্ষেত্রে কী বলবো ডিটি। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এই হিসাবে আমি ধরছি। তাহলে এই এম ভরে বস্তুটাকে পৃথিবী টানছে কোন দিকে, নিচের দিকে। আমি বস্তুটাকে উপরের দিকে আরও তুললাম, কতটা ডিআর, সামান্য পরিমাণ সরণ ঘটালাম।
তাহলে এই বস্তুটাকে আমি আরও তুলছি, কোন দিকে তুলছি, অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে, তার বিরুদ্ধে আমি কাজ করছি। পৃথিবী একে টানছে নিচের দিকে, আমি কী করছি, একে ডিআর পরিমাণ উপরে তুলছি, মানে পৃথিবীর আকর্ষণ বল কোন দিকে, নিচের দিকে, আমি তুলছি কোন দিকে, উপর দিকে। তাহলে পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি কাজ করলাম। কি করলাম দেখো, এখানে কত বল কাজ করছে, এফ বল, তার বিরুদ্ধে আমি কত সরণ ঘটালাম, এস ডিআর সরণ ঘটালাম। তাহলে কৃতকার্য কত হলো, আমরা জানি কার্য সমান কি, প্রযুক্ত বল ইন্টু সরণ, মানে এফ ইন্টু এস। এটাকে এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেখানে এফটা হচ্ছে ফোর্স আর এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বল ইন্টু সরণ। তাহলে এখানে বলটা কত কাজ করছিল, এফ। এই বলের বিরুদ্ধে আমি কত পরিমাণ সরণ ঘটালাম বস্তুটাকে, ডিআর পরিমাণ, সামান্য পরিমাণ সরণ ঘটালাম, মানে উপর দিকে তুললাম। তাহলে টোটাল কৃতকার্য যদি ধরি ডিডব্লিউ, ডিডব্লিউ সমান কত, এফ ইন্টু ডিআর লিখতে পারি। তাহলে কৃতকার্য ডব্লিউ সমান কত, এফ ইন্টু ডিআর, এই পরিমাণ কার্য ঘটালাম। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি এম ভরে বস্তুটাকে একটা সামান্য পরিমাণ সরণ মানে উপর দিকে তুলতে চাই, পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি উপর দিকে তুলতে চাই, যে পরিমাণ কৃতকার্য করতে হলো সেটা হচ্ছে ডিডব্লিউ সমান এফ ডিআর। তাহলে এই হচ্ছে আমার বিষয়টা। এফের পরিবর্তে মান বসাও, এফ সমান কত একটু আগে পেলাম, এফ সমান কি কত না, পৃথিবী বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, এফের পরিবর্তে লিখতে পারি GMM/r² ইন্টু ডিআর লিখতে পারি। এখন ভূপৃষ্ঠ থেকে আমাকে বস্তুটাকে পাঠাতে হবে কোথায়, অসীমে। অসীমে আকর্ষণ বলটা 0। মাথায় রাখো যে এটা যদি চুম্বক হয় আর এটা যদি চুম্বক পদার্থ হয়, মানে লোহা হয়, এটা চুম্বক, লোহা নিকেল কোবাল্ট যে কোনো একটা, এটা হচ্ছে চুম্বক পদার্থ আর এটা হচ্ছে চুম্বক। তাহলে চুম্বকের কাছে যদি নিয়ে আসি তাহলে আকর্ষণ বলটা অনেক বেশি হয়, তাহলে খুব কাছে হলে আকর্ষণ বলটা বেশি হবে, একসময় টেনে নেবে। এখন এই চুম্বকটার থেকে যদি লোহাটাকে দূরে সরিয়ে নিয়ে যায়, আকর্ষণ বলটা কমতে 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 একসময় দেবো আকর্ষণ বলটা নাই। কত দূরত্বে আকর্ষণ বলটা 0 হয়, মোটামুটি ইনফিনিটিভ ডিস্টান্সে যে কোনো বস্তুর আকর্ষণ বলটা 0 হয়। বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে ইনফিনিটিভ ডিস্টান্সে অভিকর্ষ বল 0 হয়, ইনফিনিটিভ ডিস্টান্সে যে কোনো চুম্বকের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল 0 হয়, ইনফিনিটিভ ডিস্টান্সের মধ্যে যে কোনো আধানের আকর্ষণ বিকর্ষণ বল 0 হয়। তাহলে ইনফিনিটিভ একটা সার্টেন ডিস্টান্স ধরা হয়েছে যেখানে যে কোনো বস্তুর আকর্ষণ বলটা 0 হবে। সেই জন্য আমি বস্তুটাকে পাঠাতে চাইছি কোথায়, ইনফিনিটিভ ডিস্টান্সে, যেখানে পৃথিবী আর আকর্ষণ বলটা 0 হয়ে যাবে। দেখো এই বস্তুটাকে ছেড়ে দিলে পৃথিবী পৃষ্ঠে পড়ছে, মানে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে পড়লো, কেন পড়লো না, পৃথিবী টানছে বলে। এখন পৃথিবী যদি না টানতো তাহলে এই পড়তো, এ তো এখানেই রয়ে যাবে। তাহলে পৃথিবী সব জায়গায় তো টানে না, যত উচ্চতা বৃদ্ধি পাবে পৃথিবীর আকর্ষণ বলটা কমে কমে এক সময় দেখবো পৃথিবী আকর্ষণ করছি না, টানেই না। সেই জায়গাটায় এই বস্তুটাকে যদি তুলে দেওয়া হয় তাহলে বস্তুটা আর পড়বে না নিচে। ঠিক আছে, এই যে জায়গাটা যেখানে পৃথিবীর আকর্ষণ বলটা নেই, সেই জায়গাটা তুলতে কত পরিমাণ গতিবেগে বস্তুটাকে ছুঁড়লে ওই জায়গায় উঠবে, সেইটাই হচ্ছে আজকে বার করতে চাইছি, যে কত গতিবেগে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটা অভিকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে। দিস ইজ এসকেপ ভেলোসিটি, তারই রাশিমালা আমি বার করতে চাইছি। তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে এম ভরে বস্তুটা বি যে ছিল তাকে কি করলাম, বি থেকে সিতে তুললাম, মানে ডিআর সরণ ঘটালাম। যে কৃতকার্যটা করতে হলো সেই কৃতকার্যটা কত, ডিডব্লিউ সমান কত, GMM/r² ইন্টু ডিআর, মানে এইটা হচ্ছে বল আর ডিআরটা হচ্ছে সরণ, কার্য সমান বল ইন্টু সরণ। ওকে, এখন দেখো যে বস্তুটা তো এতটা হাইট আছে এটা নয়, ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে আমি পাঠাতে চাইছি, তখন আমি কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন মানে কি, মানে সামান্য পরিমাণ সরণ ঘটাতে কত কৃতকার্য, আর ইন্টিগ্রেশন মানে যোগসূচক, টোটালটা করতে কত পরিমাণ কৃতকার্য। তাহলে ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে পাঠাতে, কোথায় পাঠাতে চাইছি, অসীম দূরত্বে, যেখানে পৃথিবীর মহাকর্ষ বলটা 0। তাহলে ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে মোট কৃতকার্য যদি হয় ডব্লিউ, ডব্লিউ সমান কত না, এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। তাহলে ইন্টিগ্রেশন আর টু ইনফিনিটিভ, কোথায় আর মানে কি লোয়ার লিমিট, ইনফিনিটিভটা কি আপার লিমিট। তাহলে কি লিখছি, ডব্লিউ সমান কত, ইন্টিগ্রেশন আর টু ইনফিনিটিভ FDR, সেটা এখানে করা হয়েছে। দেখো ডব্লিউ সমান কত, আর টু ইনফিনিটিভ, এফের পরিবর্তে কত লিখেছি, GMM/r² ইন্টু ডিআর, মানে এটা কি, এটা হচ্ছে বল, এটা হচ্ছে সরণ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, আর টু ইনফিনিটিভ, আরটা মানে কি লোয়ার লিমিট। লোয়ার লিমিট মানে কি, তুমি কোনখান থেকে পাঠাতে চাইছো, না আমি পৃথিবী পৃষ্ঠ ভূপৃষ্ঠে আছি, এখান থেকে একটা পাঠাতে চাইছি একটা রকেটকে, এখান থেকে একটা স্যাটেলাইটকে পাঠাতে চাইছি, কোথা থেকে, ভূপৃষ্ঠ থেকে, যেখান থেকে পাঠাতে চাইছো সেটা হচ্ছে লোয়ার লিমিট। কোথায় পাঠাতে চাইছো, না যেখানে পৃথিবীর অভিকর্ষ বলটা 0, কোথায় অভিকর্ষ বল 0, না ইনফিনিটিভ ডিস্টান্সে, তাই আপার লিমিট হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এটা আছে, দেখো আর টু ইনফিনিটিভ মানে হচ্ছে এটাই, লোয়ার লিমিট আপার লিমিট, মানে তুমি কোথা থেকে কোথায় চাইছো পাঠাতে। আমি ভূপৃষ্ঠ থেকে পাঠাতে চাইছি, মানে কত ডিস্টান্সে আছো, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব কত, এটাই তো ব্যাসার্ধ, মানে আর দূরত্ব,
দেখো পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ মানে কি অ্যাকচুয়ালি পৃথিবীর রেডিয়াস ব্যাসার্ধ মানে আর দূরত্ব তুমি আছো এই ভূপৃষ্ঠ থেকে তুমি পাঠাতে চাইছো ইনফিনিটিভ ডিস্টেন্সে, তাই করা হলো আর টু ইনফিনিটিভ লোয়ার লিমিট টু আপার লিমিট জিএমএম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। এইটাকে একটু ক্যালকুলেশন করো। দেখো জিএমএম ইন্ডিকেশনের সিস্টেম কি বলছে, যেগুলো কনস্ট্যান্ট নাম্বার হবে সেগুলো বাইরে বার করলাম। যেমন জিটা কি, যেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা বোঝাই যাচ্ছে। পৃথিবীর ভর এটাও কনস্ট্যান্ট। ছোটো হাতের যে এম মানে যে বস্তুটাকে তুমি পাঠাচ্ছ, 1 কেজি ভরে একটা বস্তুকে তুমি পাঠাচ্ছ, এই বস্তুটা যেতে তো আর 500 হয়ে যাবে নি, অর্থাৎ বস্তুটা যতক্ষণ যাবে ততক্ষণ পর্যন্ত এর ভরটা কি ফিক্স, ভরটা কি চেঞ্জ হবে, নট ভেরিয়েবল মাস। তাহলে ততক্ষণ পর্যন্ত ভরটা ফিক্স, ওই জন্য আমি ওটাকে আলাদা বার করে নিলাম। তাহলে জিটা কনস্ট্যান্ট, এমটা কনস্ট্যান্ট, ছোটো হাতের এম বস্তুটাকে পাঠাচ্ছ তার ভর হচ্ছে এটা, আর এমটা হচ্ছে আমাদের মাস অফ আর্থ পৃথিবীর ভর, জিটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সবগুলোই কনস্ট্যান্ট, এগুলোকে বাইরে বার করে দিলাম। পরে আছে কি 1/r² dr, লিমিটটা দিলাম আর টু ইনফিনিটিভ, কোথা থেকে পাঠাতে যাচ্ছ পৃথিবীর ব্যাসার্ধ মানে ভূপৃষ্ঠ থেকে ইনফিনিটিভ ডিস্টেন্সে, ব্যাস। এটা একটা ছোটো ফর্মুলা আছে। ইন্ডিকেশনের যে ফর্মুলাটাকে আমি এখানে ইউজ করব সেটা কি না, সেই ফর্মুলাটা একবার দেখে নাও। দেখো একটা ছোটো ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন x⁴n dx, এটা সমান x⁴n+1 বাই n+1, এটা হচ্ছে ইন্ডিকেশনের ফর্মুলা। যেমন a+b তার হোল স্কোয়ার সমান a² + 2ab + b², ঠিক সেম সিস্টেম। ইন্ডিকেশন যদি করতে যাই তাহলে আমি লিখতে পারি যে x⁴n dx সমান কত, ইন্টিগ্রেশন x⁴n dx সমান কত, x⁴n+1 বাই n+1। ওকে, সেই সিস্টেমে আমি যদি করি তাহলে এই ক্ষেত্রে কী করবো, 1/r² ছিল, r²টাকে উপরে তুলছি। যদি r²টাকে উপরে তুলি তখন কী হবে, এটা দেখে নাও তো একবার। মনে করো যে 1/x⁴ ছিল, যদি x⁴টাকে উপরে তুলি তাহলে কী হবে, যা ছিল তাই লিখবো। x⁴ ছিল, x⁴ লিখেছি, উপরে উঠলো বলে মাইনাস। মনে করো 1/x⁶ আছে, তাহলে কী হবে, যা ছিল তাই থাকবে, মানে এটাকে লিখতে পারি x⁶ যেমন ছিল তেমন, উপরে উঠলো বলে মাইনাস। ঠিক সেম সিস্টেম এখানে যদি দেখি কী পাবো, যে 1/r² ছিল, এটাকে যদি উপরে তুলি তাহলে কত হবে না, এটাকে যদি উপরে তুলি আমি যেটা পাবো সেটা হচ্ছে এটা। দেখো কী ছিল, ইন্টিগ্রেশন 1/r² dr, এটা ছিল তো, তাহলে এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন r⁻², যেমন ছিল তেমন, উপরে উঠলো বলে মাইনাস হয়ে গেল। আচ্ছা dr, আচ্ছা এইটা যদি ইন্টিগ্রেশন করি ফর্মুলাটা কি না, x⁻² কী ছিল, x⁻² +1 বাই -2 + 1, এটাতে ফর্মুলা সমান কত, -2 + 1 মানে x⁻1 বাই নিচে কত -1, তার মানে কি এটাকে লিখতে পারি -1 বাই, এটাই করা হয়েছে। দেখো তাহলে 1/x, যদি আমি x ধরেছিলাম, তাহলে এখানে দেখো তাহলে এখানে কত হবে 1/r², এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাচ্ছি, এইটা পাচ্ছি -1/r। আমি x ধরে আমি করে দেখে দিলাম, মানে এটা যদি x হয় তাহলে x ধরে আমি করে দেখালাম, ঠিক আছে। তাহলে w সমান কত না GMM বাই -1/r ইন্ডিকেশন। এইবার লিমিটটা বসাবো, লিমিটটা বসানোর নিয়ম কি বলছে, প্রথম এই r এর পরিবর্তে একবার আপার লিমিট বসাও, মাইনাস r এর পরিবর্তে একবার লোয়ার লিমিট বসাও, সেটাই করা হয়েছে। দেখো তাহলে এখানে GMM যেমন ছিল GMM তাই লিখেছি। আচ্ছা মাইনাস ছিল -1 বাই কি ফর্মুলা 1 মাইনাস যেমন আছে তেমন লিখেছি, মাইনাস যেমন আছে তেমন লিখেছি, 1/r, r এর পরিবর্তে কী লিখবো একবার আপার লিমিট, তাহলে 1/∞। ওকে, মাইনাস ফর্মুলাটা দিই মাইনাস, তাহলে 1/r হয়েছে। তাহলে আবার লিখলাম মাইনাস ফর্মুলাটাতে 1/r, r এর পরিবর্তে কি লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। যারা আমার ভিডিওটা দেখছো তারা আশা করি বুঝতে পারবে, ঠিক আছে। এটা অঙ্কে যারা আছো তারা তো অলরেডি বুঝে গেছো বিষয়টা, ঠিক আছে। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করে 1/∞ ভ্যালু কত না, 1/∞ ভ্যালু 0 হয়, আবার মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়। তাহলে আমি একবারে করে দিলাম যে GMM/r। তাহলে একটা বস্তুকে কোথায় না, একটা বস্তুকে মনে করো যে একটা সার্টেন ডিস্টেন্স dr পরিমাণ অভিকর্ষ বল, মনে করি এই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় আছে, একে আমি আরও কত উচ্চতায় তুলছি না dr পরিমাণ সরণ ঘটাতে চাইছি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমি কোথায় এই যে মানটা পেলাম এটা কি GMM/r, এটা মানে কি পৃথিবী পৃষ্ঠ থেকে একটা বস্তুকে ইনফিনিটিভ ডিস্টেন্সে পাঠাতে চাইছি। তাহলে কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে মানে অভিকর্ষ বলের বাইরে পাঠাতে চাইছি ভূপৃষ্ঠ থেকে, তাহলে আমাকে যে পরিমাণ টোটাল কৃতকার্য করতে হবে সেই কৃতকার্যের পরিমাণটা কত না GMM/r। তাহলে এই পরিমাণ কৃতকার্য যদি একটা বস্তুকে করাতে হয় তাহলে বস্তুটাকে কী করতে হবে, একটা উচ্চ গতিবেগে ছুটতে হবে। সেই গতিবেগটাই কী করবে বস্তুটাকে, সেই গতিবেগের ফলে যে গতিশক্তি সৃষ্টি হবে সেই গতিশক্তিটাই বস্তুটাকে এই কৃতকার্যটা মানে বস্তুটাকে এখান থেকে ওখানে তুলতে যে কার্যটা সেই কার্যটা করাতে সাহায্য করবে। তাহলে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে
মানে পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের বাইরে পাঠাতে টোটাল যে কৃতকার্যটা করা হয় সেই কৃতকার্যের পরিমাণ Gmm/r, এই পরিমাণ কৃতকার্য করতে হবে। আর এই কৃতকার্যের যোগানটা কে দেবে না বস্তুটাকে তুমি যে গতিবেগে পাঠাবে সেই গতিবেগের ফলে যে গতিশক্তি, সেই গতিশক্তি এই কৃতকার্যটাকে যোগান দেবে। তাহলে প্রথম ধরছি যে বস্তুটাকে কত গতিবেগে পাঠাতে হবে, ধরি বস্তুটাকে v গতিবেগে পাঠাতে হবে। এখানে কি বার করছি না বস্তুটা আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে না, মানে এসকেপ ভেলোসিটি, মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ, বেগটাকে ভি ধরা হয়, ভেলোসিটি মানে গতিবেগ, পৃথিবীর মুক্তিবেগ, এই মুক্তি কথাটা করলে এসকেপ ভেলোসিটি, ওই জন্য পৃথিবীর ক্ষেত্রে এসকেপ ভেলোসিটিকে আমরা ভিই ধরি, মানে ভেলোসিটি অফ আর্থ, মুক্তিবেগ পৃথিবীর ক্ষেত্রে। তাহলে ভূপৃষ্ঠে মুক্তিবেগ ভিই হলে গতিশক্তি কত হবে, আমরা জানি গতিশক্তির রাশিমালা কি না ½ m/v², হয়েছে। তাহলে গতিশক্তি কত হবে ½ m/v তার হোল স্কোয়ার। এই গতিশক্তিটাই কি করছে, এই কৃতকার্যটা করাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে ½ m/v তার হোল স্কোয়ার সমান Gmm/r। এখান থেকে যদি ক্যালকুলেশন করে ভি এর মানটা বার করি তাহলে ভিই সমান কত না ভিই সমান √2Gm/r, রাশিমালা ভিই সমান √2Gm/r। এখন দেখো জিএম এর মানটা আমি আগে বার করে রেখেছিলাম, যেখানে জিএম থাকবে তার পরিবর্তে কী লিখতে পারি GR² বসাতে পারি, যেখানে জিএম থাকবে তার পরিবর্তে কী লিখতে পারি GR²। তাহলে জিএম এর পরিবর্তে GR² বসাও, তাহলে GR² যদি বসায় আর কাটলো তাহলে ভি সমান কত না √2Gr। এইটা হচ্ছে আমাদের মুক্তিবেগের রাশিমালা। তাহলে ভিই সমান √2Gr, এই যে ফর্মুলাটা পেলাম পৃথিবীর ক্ষেত্রে, এখানে কি পাচ্ছি ভিই মানে কি এসকেপ ভেলোসিটি অফ আর্থ, পৃথিবীর মুক্তিবেগের মানটা কত গতিবেগে পাঠালে বস্তুটা ভূপৃষ্ঠ আর ফিরে আসবে না তার ভ্যালু, এটা সমান কত √2Gr, যেটা কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আরটা কি রেডিয়াস। তাহলে এই সমীকরণটা থেকে ভিই সমান √2Gr, এই ইকুয়েশনটা থেকে কী বোঝা যাচ্ছে যে কোনো বস্তুর মুক্তিবেগটা ডিপেন্ড করে তার কার উপর, অভিকর্ষ ত্বরণের উপর 1 নম্বর, আর কার উপর ব্যাসার্ধের উপর। তাহলে ব্যাসার্ধ যার বেশি তার মুক্তিবেগের মানটা বেশি, মানে তাকে পৃথিবী ভূপৃষ্ঠ থেকে উপরে মানে ঊর্ধ্বমুখে উৎক্ষেপ করে অভিকর্ষ ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে বেশি পরিমাণ কৃতকার্য করতে হবে, মানে বেশি বল প্রয়োগ করতে হবে। বিষয়টা ক্লিয়ার হলো। পৃথিবীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুক্তিবেগের মানটা কত 11.2 কিমি/সেকেন্ড। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে মানে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যদি 11.2 কিমি/সেকেন্ড গতিবেগে উপর দিকে ছুঁড়ে দেওয়া হয় তাহলে বস্তুটা পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে, যার ফলে ওই বস্তু পৃথিবীতে আর কখনো ফিরে আসবে না। এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের ভ্যালু 11.2 কিমি/সেকেন্ড। মুক্তিবেগের মানটা কার উপর ডিপেন্ড করে, রেডিয়াস। ব্যাসার্ধ যত বাড়ে মুক্তিবেগ তত কী হয় না বাড়বে, বুঝতে পারছো, ব্যাসার্ধের উপর ডিপেন্ড করছে, ব্যাসার্ধ যদি বাড়ে মুক্তিবেগ বাড়বে। আসা যাও অন্যান্য গ্রহের ক্ষেত্রে, তাহলে পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান কত পেলাম না পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিমি/সেকেন্ড, যদি মাইলে যায় 7 মাইল/সেকেন্ড হলো। চাঁদের ক্ষেত্রে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর থেকে কি না চাঁদের ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের 1/4 অংশ, মানে পৃথিবীর যা হবে চাঁদে তার 1/4 অংশ, মানে ব্যাসার্ধটা অনেক কম। চাঁদের ব্যাসার্ধ কম হলে কি হয় না আর এর মানটা যদি কম হয় এসকেপ ভেলোসিটি মুক্তিবেগের মানটা কী হবে কম হবে। তাহলে চাঁদের মুক্তিবেগের মানটা কত সেক্ষেত্রে 2.38 কিমি/সেকেন্ড, এটা হচ্ছে চাঁদের মুক্তিবেগের মান 2.38 কিমি/সেকেন্ড, পৃথিবীর 11.2 কিমি/সেকেন্ড। পৃথিবীর ক্ষেত্রে একটু বেশি, পৃথিবীর ব্যাসার্ধ বেশি, কারণ মুক্তিবেগটা ডিপেন্ড করছে ব্যাসার্ধের উপর, আর অভিকর্ষ ত্বরণ ব্যাসার্ধ বেশি হলে অভিকর্ষ ত্বরণটা বাড়বে। তাহলে মূল ডিপেন্ড করছে ব্যাসার্ধ বা রেডিয়াসের উপর। আবার দেখা যাচ্ছে যে বৃহস্পতির ক্ষেত্রে যদি ধরি তাহলে বৃহস্পতি রেডিয়াস ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ জানো 11.2 কিমি। বৃহস্পতির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 11.2 গুণ। তাহলে পৃথিবীর যে ব্যাসার্ধ হবে তার সঙ্গে 11.2 গুণ করে দাও, করলে যেটা পাবে সেটা হচ্ছে বৃহস্পতির ব্যাসার্ধ। এটা হচ্ছে বৃহস্পতির নিরক্ষীয় ব্যাসার্ধ। আর মেরু ব্যাসার্ধটা কত না 10.5 এত গুণ। তাহলে বৃহস্পতির ব্যাসার্ধ পৃথিবীর 11.2 এত গুণ, মানে বৃহস্পতি অনেক বড়, যার ব্যাসার্ধ বেশি তার কি এসকেপ ভেলোসিটি মুক্তিবেগের মান অনেক বেশি। তাই বৃহস্পতির মুক্তিবেগের মান কত 59.5 কত 59.5 কিমি/সেকেন্ড, 59.5 কিমি/সেকেন্ড। পৃথিবীর ক্ষেত্রে 11.2 কিমি/সেকেন্ড। আশা করি আমি যে বিষয়গুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলো কিন্তু ভিভিআই ফর ক্লাস 11 নিট স্টুডেন্ট লোয়ার টু হায়ার সব জায়গায় আছে মুক্তিবেগ, বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন। নিখুঁতভাবে যদি তোমরা দেখো এবং এটা স্ক্রিনশট করো তাহলে আশা করি তোমরা এখান থেকে যেমন টাইপের কোশ্চেন পড়বে সেই টাইপের কোশ্চেন তোমরা অ্যান্সার দিতে পারবে। তাহলে একটা জিনিস দেখো যে একটা বস্তুকে যদি ইনফিনিটিভ ডিস্ট্যান্সে পাঠাতে যাই, পৃথিবী পৃষ্ঠ থেকে ইনফিনিটিভ ডিস্ট্যান্সে পাঠাতে যাই, তাহলে আমাকে কত বল প্রয়োগ করতে হচ্ছে, কত পরিমাণ বেগ দিতে হবে মুক্তিবেগের সমান।
মুক্তিবেগের সমানে যদি একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ছুঁড়ে দিই তাহলে সেই বস্তুটা পৃথিবী পৃষ্ঠের বাইরে চলে যাবে আর ফিরে আসবে না। একটা এমসিকিউ পড়ে, অসীম দূরত্ব থেকে যদি একটা বস্তু ভূপৃষ্ঠের উপর আছড়ে পড়ে, এমসিকিউটা হয় এটা, ক্লাস নিটে পড়েছিল কিন্তু তোমাদের দেখে থাকবে। অসীম দূরত্ব বা ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে যদি একটা বস্তু ভূপৃষ্ঠে আছড়ে পড়ে তখন তার গতিবেগটা কত হয়? অবশ্যই মুক্তিবেগের সমান, মানে পৃথিবীর মুক্তিবেগের সমান হবে তার গতিবেগটা। যদি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে পৃথিবীর মুক্তিবেগের সমান, যদি মুনে আছড়ে পড়ে মুনের গতিবেগের সমান। অসীম দূরত্ব থেকে একটা বস্তু যদি মুনে মানে চাঁদে আছড়ে পড়ে তখন তার গতিবেগটা কত হবে? আছড়ে পড়ার আগে মুহূর্তে গতিবেগটা হবে তার মুক্তিবেগের সমান। বিষয়টা ক্লিয়ার হলো। আর একটা জিনিস সেটা হচ্ছে যে মুক্তিবেগটা কার বেশি, চাঁদে না পৃথিবীতে? না, পৃথিবীর মুক্তিবেগটা বেশি। কেন পৃথিবীর মুক্তিবেগ বেশি? পৃথিবীর ব্যাসার্ধ বেশি, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, যার ফলে মানে চাঁদের মুক্তিবেগের মানটা অনেক কম। আরেকটা কোশ্চেন পরে, সেটা হচ্ছে চাঁদে বায়ুমণ্ডল নেই কেন? চাঁদে বায়ুমণ্ডল নেই কেন? না, আমাদের বিশ্বব্রহ্মাণ্ড, আমাদের পৃথিবী মানে সৌরজগৎ যখন তৈরি হয়েছিল তখন কী ছিল না, সূর্য কাছাকাছি একটা বৃহৎ মানের উল্কাপিণ্ড সূর্যের কাছ দিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে মহাকর্ষ বলটা অনেক বেশি ছিল ওই উল্কাপিণ্ডের, যার ফলে সূর্য থেকে একটা অংশ ছিটকে বেরিয়ে গেছে আর সেখান থেকেই তৈরি হলো সৌরজগৎ। তাহলে সৌরজগতে সেইভাবে তৈরি যখন হয়, যখন সৌরজগৎ তৈরি হয় তখন কি হয় না, প্রতিটা প্ল্যানেটের টেম্পারেচার অনেক হাই থাকে, উচ্চ তাপমাত্রায় থাকে। এই উচ্চ তাপমাত্রায় থাকার জন্য কি হয়, আমরা জানি বাতাসকে যদি হিট করা হয় তাহলে বাতাসের অণুগুলোর গতিশক্তি কী হয়, বাড়ে। তাহলে চাঁদে যখন বায়ুমণ্ডল তখন কিন্তু ছিল, কিন্তু চাঁদের টেম্পারেচার তখন ছিল অনেক বেশি। ওই উচ্চ টেম্পারেচারে চাঁদের যে বায়ুমণ্ডল ছিল সেই বায়ুমণ্ডল তাদের গতিশক্তি অনেক বেশি ছিল, যার ফলে মুক্তিবেগের থেকে বেশি ছিল, মানে 2.38 কিমি পার সেকেন্ড, এর থেকে বেশি ছিল ওই বায়ুমণ্ডলের গতিশক্তি, যার ফলে চাঁদ থেকে সমস্ত বায়ুমণ্ডল ভ্যানিশ হয়ে গেছে, নেই। এখান থেকে আরেকটা শর্ট কোশ্চেন পড়ে, 1 নম্বর 2 নম্বর কোশ্চেন পড়তে পারে যে পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন হিলিয়াম দুষ্প্রাপ্য কেন? একই কোশ্চেনের অ্যান্সার হবে যে আমাদের পৃথিবী বা সৌরজগৎ যখন তৈরি হয় তখন পৃথিবীর টেম্পারেচার অনেক বেশি ছিল, উচ্চ টেম্পারেচার থাকার ফলে পৃথিবীর মধ্যে এই হাইড্রোজেন হিলিয়াম এগুলো কি হালকা গ্যাস। তাহলে এই হালকা গ্যাসগুলো কি হয়েছে না, টেম্পারেচার অনেক বেশি পেয়েছিল বলে এদের ভেলোসিটিটা মানে গতিশক্তিটা এত বেশি ছিল যে মুক্তিবেগের থেকে বেশি, যার ফলে হাইড্রোজেন হিলিয়াম এই সমস্ত গ্যাসগুলো পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই জন্য কিন্তু হাইড্রোজেন হিলিয়াম এগুলোকে বলা হচ্ছে দুষ্প্রাপ্য গ্যাস, মানে পৃথিবী পৃষ্ঠে পাওয়া যায় না বললেই চলে। বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে এই সমস্ত বিষয় নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যারা দেখবে তাদের কিন্তু আশা করি এখান থেকে আমি যা বললাম কোশ্চেন থাকবেই এবং তার অ্যান্সার তোমরা দিতে পারবেই। যদি